আমার ছোট ভাইয়ের তখন ২.৫ বছর বয়স। আমি ভেতরের বারান্দায় বসে বোধহয় হাতের লেখা লিখছিলাম। সব মনে নেই। তখনকার যা কিছু অনেক কষ্টে ডুব দিয়ে উপরে তুলে আনি। তার বেশিরভাগই পাতলা কুয়াশায় মাখানো বলে মনে হবে এখন। বলা ভালো, অস্পষ্ট স্মৃতির ময়ামে ডোবানো সেই সব ঘটনার অনেকটাই আমি বেমালুম ভুলে গেছি, ভুলে যাচ্ছি। মাদুরে ধারাপাত ছড়ানো, উড পেন্সিল শক্ত করে ধরে বাবার অফিসের কাগজ দিয়ে বানানো খাতায় হস্তলিপি প্র্যাকটিস করছিলাম। আজ লিখছিলাম বোধহয়। ১৯৩৮ সালের বাঙালি গেরস্ত বাড়ির উঠোন। মা ছোট কোদালে কুপিয়ে একধারে ঢেঁড়স লাগিয়েছে, তার পাশেই লাউ মাচা। কুয়োতলায় লোহার চেন ডুবিয়ে আশুক আমার হারানো বালতি জলের ভেতর থেকে টেনে তুলবার চেষ্টা করছে। মা হলুদ মাখা হাতে রান্নাঘর থেকে ছুটে এসে নবর মুখে আঙুল চালিয়ে দিল। কয়লা খাচ্ছে, দেখতে পারিস না? আমি ছুটে উঠে এলাম। আমার ছোট ভাই নবর মুখ থেকে মা ততক্ষণে ৩ টুকরো কাঠকয়লা টেনে বের করছে। কুয়োতলা থেকে আশু চেঁচিয়ে উঠল, মা, আপনার পেতলের বালতি তুলেছি, এই দেখুন, এখন কি বকশিস দেবেন দিন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মা সোজা হয়ে দাঁড়ানো, কোলে নব, মুখ দিয়ে লাল গড়াচ্ছে, পাশে আমি। মা গম্ভীর হয়ে বলল, তুলেছ ভালো, বালতিটা এই বারান্দায় রেখে যাও, শশাঙ্কর বাবা এলে তোমায় ডাকবক্ষণ। এই অবধি লিখে শশাঙ্ক তিলক রায়চৌধুরী ডায়েরি বন্ধ করল। স্ত্রী অমিতা অঘরে ঘুমোচ্ছে পাশের ঘরে। ঘুমোলে ওকে বড় নির্বান্ধব লাগে। আলো নিভিয়ে শুয়ে পড়তে পড়তে শশাঙ্ক জীবনের আরেকটি সত্য জানতে পেরে চোখের ঘুম হারালো। আমরা যতই একসঙ্গে থাকি না কেন, সবাই আমরা আলাদা আলাদা করে ঘুমোই। এই জিনিসের ভাগ আমরা কেউ কাউকে দিতে পারি না, দেবার উপায় নেই কোনো। আরও বুঝতে পারল, জীবনের ওপারেই একটা বড় ঘুমের সাগর নিঃশব্দ ধেউয়ে ধেউয়ে ফুলে ফেঁপে ওত পেতে বসে আছে। সেখানে পা দিলেই সবার ঘুম একাকার হয়ে যাবে। পরদিন ভোরবেলা অমিতা ঘুম ভাঙালো শশাঙ্কর। হাতে চায়ের কাপ, পাশে বাঘা। লেজ নেড়ে শশাঙ্ককে গুড মর্নিং দিল। চোখগুলো ঝকঝক করছে। সাদা দাঁতের ফাঁক দিয়ে গোলাপি লম্বা জিভটা ঝুলিয়ে দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। ঘাড়ে গলায় পুরু বুনোটের খয়েরি লোমের ভেলভেট। শশাঙ্ক টের পেল, এইমাত্র অসার করে দেওয়া ঘুমের ভেতর থেকে সকাল বেলাকার এমন তাজা সব ছবি। অমিতার নির্ভুল ভ্রু বাঘার আদর তাকে টেনে উপড়ে তুলে আনছে। উঠে বসে চায়ের কাপে চুমুক দিয়ে জানলায় তাকালো। ঝকঝকে রোদ্দুরের ভেতর সবুজ ঘাসের মাঠখানা নির্মূল হয়ে গেঁথে আছে। কলকাতা যাওয়ার থার্ড লোকাল ঝমঝম করে চলে গেল। এর পরেই যাবে ডিম বোঝাই ট্রেন। তখন ভিখারিরা কামরায় কামরায় বাউল গায়। কলকাতা ৮ ঘন্টা। ২ মেয়ে তখনও ঘুমাচ্ছিল। অমিতা বাজারের ব্যাগটা এগিয়ে দিল। ভালো মাছ আনবে, ২ রকমের। নবর মেয়ে চিংড়ি ভালোবাসে। বিমলার জন্য? আমাদের মেয়েদের জন্য ভাবতে হবে না, তুমি তো আজ আর অফিসে বেরোচ্ছ না। তোমরা মাছ খেতে তো কম ভালোবাসো না? অমিতা সে কথার কোনো জবাব দিল না। অনেকদিন পর ২ জায়ে বসে গল্প করব। তুমি কিন্তু রান্নার জন্য তাগাদা দিতে পারবে না, আজ কোনো তাড়াহুড়ো নেই তো? বাজারের পথে জগদীশবাবুর সঙ্গে দেখা হলো। রিটায়ার্ড সরকারি অফিসার।
শশাঙ্কর মতো বাইরে থেকে এসে এখানে ঘরবাড়ি করেননি। পৈতৃক দেশ, বাবার তৈরি একতলা এই সম্প্রতি প্রভিডেন্ট ফান্ডের জমা টাকা একসঙ্গে হাতে পেয়ে দোতলা করেছেন। চাষবাস আছে, নাতি আছে, দুবার এমএলএ দাঁড়িয়ে হেরেছেন। অনেকে ভয় করে, অনেকে নিন্দে করে। সাইকেলে কোথায় যাচ্ছিলেন? এক পা মাটিতে রেখে দাঁড়ালেন জগদীশবাবু। একটা কথা আছে শশাঙ্ক বাবু, আপনি আমাকে বাবু বলেন কেন? আমি তো আপনার ছেলের বন্ধু। আজকাল সবাইকে বাবু বলতে হয়, বুঝলেন না? কি বুঝবে বুঝতে পারল না শশাঙ্ক। ছোটবেলায় দেখেছে বন্ধুর বাবাকে হয় কাকাবাবু কিংবা মেসমশাই ডাকত সবাই। সেই মতো শশাঙ্ক দেখেছিল। মেসমশাই বলেই রেফার করত ভদ্রলোককে। স্থানীয় ডাক্তার, মোক্তার, বেকার যারা তার বন্ধু হয়েছে এই গত কবছরে, তারা সবাই বলতে শুরু করল আপনার মেসমশাই, যেন কত ঠাট্টার সম্পর্ক। অবশ্য জগদীশবাবুর ছেলের সঙ্গে আলাপের সুতো ধরেই শশাঙ্কর এখানে আসা। সেই রমেনও আজকাল তার সঙ্গে বিশেষ মেশে না। যাকে মেসমশাই বলে অ্যাড্রেস করতে চায় তিনিও বিশেষ আগ্রহী নন। সম্পর্কগুলো কি যে হয়ে যাচ্ছে। যা বলছিলাম, আপনার বাঘাকে সামলান। অত বড় কুকুর অমন ছেড়ে রাখবেন না। বেঁধে তো রাখতাম, ভীষণ হিংস্র হয়ে উঠেছিল। ছাড়া পেলেই পথের লোকজন ধরে ধরে কামড়াতো, আর আমাকে সেই সব লোকের ইঞ্জেকশন হেন তেন চিকিৎসা করাতে হতো। তা বললে তো চলবে না শশাঙ্ক বাবু। কুকুরকে পুষবেন কুকুরের মতো করেই, কি বলুন? তা তো বটেই। শুনলাম ওকে আপনি ফ্যান খাওয়াচ্ছেন, লাউ শাকের ঘ্যাঁট খাওয়াচ্ছেন। স্বভাবটা যদি নরম হয়। আর সবজি খাইয়ে দেখছি, ওর কনস্টিপেশনের ধাত, কোষ্ঠ পরিষ্কার হয়ে যায়। তা তো হলো, কিন্তু এমন ছেড়ে রেখে কাল আমাদের বড় বিপদে ফেলেছিলেন। কামড়িয়েছে তা না, গতকাল বিকেলে আমাদের পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এসেছিলেন। সীতাকুণ্ডুতে মিটিং করে এখান থেকে ট্রেনে উঠেছিলেন। ট্রেন ছাড়বার মুখে বাঘা গিয়ে ঠিক তার পাশের সিটে বসে পড়েছে। যতদাকি ভয় দেখায় সবাইকে কামড়াতে আসে, আর চুপ করে ট্রেনের কামরায় বসে জানলা দিয়ে জিভ ঝুলিয়ে বাতাস খায়, হ্যাঁ হ্যাঁ করে শব্দ করে। ভাবুন তো, এটা আমাদের একটা প্রেস্টিজের কোশ্চেন। অনাদিবাবু অবশ্য কিছু বলেননি, কিন্তু যাই হোক, তার কাছে তো আমাদের অনেক কিছু নির্ভর করে। বাঘা কামড়ায়নি তো? কামড়াতে পারত, কি কেলেঙ্কারিটাই হতো বুঝুন। শেষে নিজে থেকেই নেক্সট স্টেশনে নেমে গেলেন। আপনি সঙ্গে গিয়েছিলেন? বাঘার জন্যই যেতে হলো। প্রেসিডেন্টকে গার্ড করে নিয়ে যাচ্ছিলাম। ক্যাডাররা কেউ বাঘার কাছাকাছি যেতে সাহস পাচ্ছিল না। যা চেহারা করেছেন একখানা। জগদীশবাবু থেমে বললেন, ও যে এমন করে বাতাস খায় জানতাম না, একেবারে হ্যাঁ হ্যাঁ করে। তখন যে কি ভয়ঙ্কর লাগে। আমি তবু ওর কিছু চেনা লোক বলে সামলে রাখতে পেরেছিলাম কুকুরটাকে। সামলে রাখবেন বলেই সাইকেলে প্যাডেল করলেন জগদীশবাবু। বাঘাকে কুকুর বলাতে শশাঙ্কর খুব গায়ে লাগলো। অবশ্য বাঘা কুকুরই তো বটে, ভালো জাতের অ্যালসেশিয়ান। বছর 3 বয়স হবে। কদিন অন্তর ভোরবেলা কিছু ঘাস খেয়ে বমি করে। পেলে নারায়ণ পুজোয় বাতাসাও খায়। আবার বাড়িতে মাংস রান্না হলে খুব খুশিও হয়। বড় সাইজের অ্যালসেশিয়ান বলে খাওয়া দাওয়া নিয়ে বিশেষ কোনো বায়না নেই, কিন্তু এসেছিল মাস 3 প্রথম 2-3 রাত্রি খুব কান্নাকাটি করে, তারপর একদম ঘরের ছেলে হয়ে গেছে। আজকাল তো দুর্গাপুজোর সময় মণ্ডপের পাশে দাঁড়িয়ে আরতি নৃত্যের ঢাকের বাজনা শোনে মন দিয়ে। আরও ছোট থাকতে
শশাঙ্ক দু মেয়ের লেপের ভেতর যেন দু বোনকে পাশে নিয়ে ছোট্ট ভাইটি চুপ করে শীতকালে লুকিয়ে থাকত, পাছে শশাঙ্ক ধরে ফেলে। মলি ক্লাস 7, ললি 3। ওরাও স্কুল থেকে ফিরেই প্রথমে বাঘার সঙ্গে দেখা করে। শশাঙ্কর অনেক দিনের ইচ্ছা একদিন সারা দিন ধরে একটা সবুজ নির্জন মাঠের ভেতর দিয়ে ওরা খেলতে খেলতে ছুটবে, বসবে, ও নিজে, বাঘা আর মলি ললি। ঘাস খুব সবুজ হওয়া চাই। বাঘার গায়ের রং খয়েরি, মলি ললি লাল ফ্রক পরবে। আর ওদের 40 বছরের বাবা শশাঙ্ক তিলক রায়চৌধুরী, ওজন 71 কেজি, খুলনা জেলা স্কুলের ক্লাস 3 মতো আবার খাকির হাফ প্যান্টের ভেতর সাদা হাফ শার্ট গুঁজে পায়ে বুট দিয়ে ওদের সঙ্গে সঙ্গে ছুটবে। হাতে একটা নীল বড় বেলুন চাই, ঠিক বাবাও নয় আবার ভাইও নয়, অনেকটা বন্ধুর মতো, যেন পাশের বাড়ির ক্লাস 6-এর ছেলে। মলি ললির সঙ্গে ছুটতে ছুটতে বাতাসে ভাসানো বেলুন ধরতে যাবে, একটুর জন্য পারবে না। পেছনে পেছনে বাঘা ছুটবে। খিদে পেলে একটা গাছতলায় বসে কিছু খেয়ে নেবে, আবার খেলা। বিকেলের দিকে বাড়ি ফেরা শুরু হবে। বাড়ির কাছাকাছি এসে শশাঙ্ক আবার বাবা হয়ে যাবে। তখন ওদের মা অমিতা বাজারের নতুন পটল দিয়ে ডালনা চাপিয়েছে কাঠের আঁচে। বাতাসে রান্নার সুগন্ধ। আসলে আমি আর নব ছোট থাকতে খেলাধুলো, সন্ধেবেলা বাড়ি ফেরা, খুব খিদের মুখে মায়ের হাতের রান্নার নতুন ওঠা কপি বা পটলের ডালনা খেয়েছি তাড়িয়ে তাড়িয়ে। নব পাখার বাতাস দিয়ে ঠান্ডা করে নিত গরম রান্না তরকারি। রাস্তায় ভিড়। কলকাতা থেকে ট্রেন এক্ষুনি আসবে। খড় বোঝাই গরুর গাড়ি বাসের পেছনে দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে ফেলেছে প্রায়। সাইকেল ভ্যান কয়লা নিয়ে যাচ্ছে আর কান বিঁধে ফেলা হর্ন দিচ্ছে। এর ভেতরেও শশাঙ্ক দু হাতে দু বোঝা বাজার নিয়ে ফিরতে ফিরতে বারবার মনে করতে চেষ্টা করছিল, আচ্ছা তখনও তো যুদ্ধ থামেনি, বাবা বেঁচে। আমি আর নব একটা সিঁদুরে আম গাছ থেকে আম পাড়তে গিয়ে কেমন নালসে পিঁপড়ের কামড়ে কাবু হয়েছিলাম। আসলে আজ অনেক দিন পরে নব আসছে, তাই আমার বারবার এসব মনে হচ্ছে। নবর বউ বিমলা, মেয়ে সুপু আসছে। ছোটবেলার সঙ্গী ছোট ভাই বড় হয়ে অনেক দিন পর এলে এমনই হয় বোধহয়। টানা ফাঁকা রাস্তা অনেকখানি দূর থেকে শশাঙ্কের বাড়ি অবধি চলে গেছে। মোড় ঘুরে সে পথে পড়েই দেখল একখানা রিক্সা যাচ্ছে তারই বাড়ির দিকে, আর উল্টো দিকে তার বাড়ি থেকে 3 প্রাণী বেরিয়ে রিক্সার দিকে ছুটে আসছে, মলি, ললি আর বাঘা। নব তাহলে এসে গেছে। 2 বোঝা নিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায় না। ওদের পৌঁছে দিয়ে রিক্সাটা ফিরছিল, সেটা ধরে শশাঙ্ক তাড়াতাড়ি ফিরল। বাড়িতে পৌঁছে সবকিছু নতুন লাগলো। অমিতার সঙ্গে বসে বিমলা গল্প করছে। ট্রেনের কাপড় ছাড়েনি তখনও, মুখে হাসি। সুপু এক মাথা চুললে মাথাটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছক্কা ফেলার চেষ্টা করছে। নব, মলি, ললি 3 জনেরই গুটি বেরিয়ে পড়েছে। সুপুর তখনও বেরোয়নি। কি সুইফট, এই তো এলি, লুডো কখন নামালি? মলি বলল, বাবা লুডো ওদের সঙ্গে ব্যাগেই থাকে, সুপু ভীষণ ভালো খেলে। খেতে বসে শশাঙ্ক বলল, 7 বছর পরে এই এলি তোরা। বিমলা চিংড়ি মাছের মাথা দিয়ে ভাত মাখছিল। আমরা এতদিন কানপুরে রইলাম, আপনি তো যাবেন যাবেন বলে আর সময় পেলেন না। আপনার ভাইও কলকাতায় বদলি হয়ে এলো। সুপু মাছ খেতে খেতে নবকে বলল, বাবা রাক্ষস মানুষ খায়, আমরা মাছ খাই, আমরা তাহলে মাছেদের রাক্ষস?
সবাই হেসে উঠল। নব বলল, ও সারাদিন রাক্ষস খক্ষসের গল্প পড়ে। খাওয়া দাওয়ার পর অনেক রকম কথা হলো। অনেকদিন পরে বাড়িটা সরগরম হয়ে উঠেছে। খানিকটা শহরের মতোই ইলেকট্রিক ট্রেন, বাস, ব্যাংক, আবার গায়ের মতো খাল, ধান ক্ষেত এখানে আছে বলেই শশাঙ্কর এই জায়গাটা ভালো লাগে। মলি তার কাকিমাকে পুকুর দেখাচ্ছিল। বাড়ি হওয়ার পর নবরা কোনোদিনও এখানে আসেনি, তাই ও ঘুরে ঘুরে সব ঘর দেখাচ্ছিল। দোতলার ছাদে চিলেকোঠার ঘরে দাঁড়িয়ে দূরের মাঠ দেখে বলল, ফাইন। শশাঙ্ক মনে মনে ভেবেই রেখেছিল বলবে, তুই এখানে থাক না, ট্রেনে অফিস যাবি কলকাতায়। ট্রেন কিছু বেড়েছে আগের চেয়ে। মনে মনে ভেবেছিল সেই আগের মতোই। এখন আর আমাদের আম কুড়াবার বয়স নেই। বৃষ্টিতে ঝড়ের তোড়ে ঝুনো নারকেল খসে পড়লেও আর নব ছুটে গিয়ে কুড়িয়ে আনত। এখন আর তা হয় না, তা আমি জানি। সে বয়স আর নেই। স্যান্ডো গেঞ্জি উপছে নবর কাঁধ। সুথাম দুখানা হাত দোতলার উঁচুতে বাতাস মেখে নিচ্ছিল। এত সুন্দর বাড়ি করলে, কিন্তু এত দূরে অফিস করো কি করে? শশাঙ্ক বলতে পারত এখান থেকে যাতায়াত করে এখানকার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। রোজ বোধ হয় 1,00,000-2 লোক এমন ট্রেনে করে কলকাতায় চাকরি, ব্যবসা করতে যায়। কিন্তু এটা তো ডিবেটিং ক্লাস নয়। ফর অ্যান্ড এগেনস্ট যুক্তি সাজিয়ে লেকচার দেওয়া যায় অন্য জায়গায়। কিন্তু 7 বছর পরে ছাদে, দোতলায় বাতাসের মধ্যে অসম্ভব। জায়গাটা সস্তা পেলাম। আমি তো কলকাতার জায়গা কিনতে পারতাম না, সে তো তুই জানিস। তবু যদি আরেকটু কাছাকাছি ছোট করেও বাড়িটা করতে। বেলা 3টে নাগাদ খাবার জল ফুরিয়ে গেল। কাজের লোক বাচ্চা ছেলেটা জগদীশবাবুর বাড়ির সামনে টিউবওয়েল থেকে খাবার জল আনতে গেল। সে কি দিদি, অত দূর থেকে জল আসে? বাড়ির টিউবওয়েলে কি দোষ করল? অমিতা বিমলাকে বুঝিয়ে বলল, বাড়ি করে তোমার দাদার হাত ফর্সা, তাই বেশি টাকা দিয়ে অনেক গভীরে টিউবওয়েল বসাতে পারিনি। 50 ফুটের টিউবওয়েল করে রেখেছে। স্নানের জন্য গরমকালে টিউবওয়েলের জল ঠান্ডা হয়, ওই তখন ব্যবহার হয়। যারা সাঁতার জানে না টিউবওয়েলের জলে চান করে, কিন্তু এ জল খাওয়া যায় না। শশাঙ্ক আর নব শুয়ে শুয়ে ঘুম আনতে চেষ্টা করছিল। খাটের নিচেই মাথার কাছে মাদুর পেতে বসেছে অমিতা। মলির ফ্রক 6 মাস অন্তর ছোট হয়, তাই সেলাই খুলে বড় করছে। পাশে বিমলা। নব বলল, তুমি মোটর ফিট করে বাথরুমে জল আনোনি কেন? শশাঙ্ক হাসল। অমিতা দাঁতে একটা সেলাইয়ের ফোঁড় আলগা করে নিয়ে বলল, সেই এক কারণ, কলি ফেরানোও বাকি। গ্রিলে রং দেওয়াও দরকার, জং ধরেছে। বিমলা বলল, এখানকার হাওয়ায় বোধহয় নোনা আছে। জানলার গ্রিলে কেমন জং লেগেছে। অমিতা বলল, তুমি এখন ওদের একটু ঘুমোতে দাও, ট্রেনে খুব গরম লেগেছে। নব বলল, কি নোংরা ট্রেনগুলো, পাখা নেই, জানলা নেই, ছাদ নেই প্রায়। উইদাউট টিকিটের ভিখারিতে বোঝাই। শশাঙ্ক নিবু গলায় বলল, রেল কি করবে, লোক বাড়ছে, জায়গা কম, খাবার নেই। ওরা ভোরের ফার্স্ট ট্রেনে কলকাতায় ভিক্ষে করতে যায়। উইদাউট টিকিট বলে ধরে নিয়ে গিয়ে ওদের জেলে রাখলেও তো সেই বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। তুমি যা খরচ করেছ তাতে কলকাতায় ওনারশিপ ফ্ল্যাট হয়ে যেত। প্রথমে একবারে কিছু দিতে হয়, তারপর 20 বছর কিংবা 15 বছর ধরে মাসে মাসে ভাড়ার মতো করে বাকি টাকা শোধ করে দিতে পারতে। বিমলাও বলল, হ্যাঁ দাদা, আপনি খুব সহজেই তা পারতেন। বালিগঞ্জ প্লেসে বেশ দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাট। শশাঙ্ক মনে মনে
তখন অন্য হিসেব করছিল। ভেবেছিল ওরা কদিন এখানে থাকবে, তাই দুরকমের মাছ বলতে চিংড়ি, কই এনেছিল সকালে। বিকেলে কই তেল রান্না হবে ঠিক করেছিল। জ্যোৎস্না উঠলে পুকুর পাড়ের বারান্দা দিয়ে খুব ঠান্ডা বাতাস বয়ে যায়। সেখানে সবাই মিলে খেতে বসবে ভেবেছিল। শশাঙ্ক এমন প্রায় খাবার জায়গা পাল্টে পাল্টে বসে, তাতে নতুন লাগে। কিন্তু এখন সে পরিষ্কার বুঝতে পেরেছে ওরা আজ সন্ধ্যার ট্রেনেই কলকাতায় ফিরে যাবে, কিংবা বেশি রাতের ট্রেনে। কেননা এখানকার সেই বিখ্যাত বিকেল পড়ে আসছিল। বাঘা সিঁড়িঘরে টান টান হয়ে শুয়ে আছে। সকাল থেকে সুপু ওদের সঙ্গে খুব খেলেছে। এখন বিকেলের সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে আসবে। বাঘা ধোল কলমিতে থাকা উল্টো দিকের পুকুর পাড় ধরে একা একা নির্জন ডিস্ট্যান্স সিগন্যাল কিংবা তারও ওধারে বেড়াতে চলে যাবে। তারপর হঠাৎ যখন সন্ধ্যের ঘোর ফিকে করে দিয়ে জ্যোৎস্না বেরোবে, তখন শশাঙ্ক টের পাবে বাঘা কাছাকাছি চার পায়ের উপর বিরাট শরীরটার ভার সামলে এক অদ্ভুত নিয়মে হাঁটছে, বাতাস খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করছে, জিভ ছুলিয়ে দিচ্ছে। তখন বাতাস ফেটে গিয়ে আলো বেরোয়। ঘুম হলো না, নবকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। বিকেলের প্রথম ঠান্ডা বাতাস এখন বয়ে যাবে। এই পথটুকু তুমি বানিয়েছ? শশাঙ্ক মাথা নাড়ল। তার অফিসের দু একজন বেড়াতে এসেও একথা জানতে চেয়েছে। শশাঙ্কদের অফিসটা মোটামুটি মন্দ না। তারা যারা 40 পেরিয়ে টিফিনে কৌটো খুলে ছানা খায়, বেয়ারাকে দিয়ে নিজের কাঁচের গ্লাসে চা আনায়, যাদের অনেকেরই ব্লাড সুগার এখন 113, তাদের ভেতর একমাত্র শশাঙ্ক তিলকই গত 7 বছর ধরে চেষ্টা করে একটু একটু করে ইট খোয়া জোগাড় করে 12 ফুট চওড়া 2 ফারলং লম্বা এই রাস্তাটুকু বানাতে পেরেছে। অবশ্য পিচ দিতে পারেনি। দুধারে এই গাছ বসিয়েছে কে? তুমি? এই 7 বছর ধরে। বকুল গাছটা তো বেশ বড় হয়েছে। ছায়া পাবে লোকে, গন্ধ পাবে। এত খেটে এসব করতে গেলে কেন? এর চেয়ে কত কম আরামে কম খরচে ফ্ল্যাট হয়ে যেত তোমার। তখন বয়স কম ছিল, খেটেছি। ঠিক জায়গায় খাটুনিটা লাগাওনি। ওরা দুজনে হাঁটছিল। স্যান্ডো গেঞ্জির ভেতর দিয়ে নবর সারা শরীরে ফিকে রোদ্দুর ঢুকে যাচ্ছিল। আজকের লাস্ট রোদ্দুর। শশাঙ্ক তিলকের হাতে তৈরি রাস্তার দুধারে বনঝালের জঙ্গল মাথা তুলে দাঁড়াচ্ছে। বড় বড় শ্বেত আকন্দের পাতায় কালো ডেও পিঁপড়ে বাতাস সামলে উঠতে চাইছে। বকুল গাছটা একটু আধটু গন্ধ দিচ্ছিল। ঠিক সেই সময় নব ফস করে বলে দিল, এ যে একেবারে গত জন্মের রাস্তা করে ফেলেছ। থতমত খেয়ে গেল শশাঙ্ক। নব জানল কি করে? তারও তো এক সময় তাই লাগে। এই সেদিনের রাস্তাটাকে তার প্রায় মনে হয় বড় চেনা, বড় চেনা। এখান দিয়ে সে আগেও যেন কতবার হেঁটে গেছে। এই এবড়ো থেবড়ো খোয়া ওঠা পথটুকু তার নিজেরই ভুলে যাওয়া কোনো রাস্তা থেকে মোড় নিয়ে এদিকে চলে এসেছে। প্রথম প্রথম তাকে টেরও পেতে দেয়নি। নব টের পেল কি করে? এত খাটুনি দিয়ে তুমি কলকাতায় দিব্যি আরামে থাকতে পারতে, নিজের ফ্ল্যাটে। সেখানে তো আরাম একদিন ফুরিয়ে যেত নব। কেন? একটা খয়েরি পাখি বকুল গাছ থেকে বেরিয়ে গেল। সেখানে নতুন নতুন ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে কোনো ব্যবস্থার অভাব নেই। আমি সেখানে কিছু বানাতে পারতাম না। মাসখানেক নিজের ফ্ল্যাটের ভেতর হাঁটাহাঁটি করে বাড়িটা পুরনো করে ফেলতাম। এখানে আমি ইচ্ছে করলে ঘাস ওপড়াতে পারি, পেঁপে চারা বসাতে পারি। অ্যাট হোয়াট কস্ট? ইচ্ছে হলেই তুমি বন্ধুদের বাড়ি যেতে পারবে না। তারপর তো ট্রেনের ড্রাজারি আছেই। তুই বলতো আমরা আর কতদিন অ্যাক্টিভ চটপটে থাকবো? খুব বেশি আর 10-12 বছর।
জীবনের 2/3 বাঁচা হয়ে গেল। আমার আর কিছু বাড়াবার ইচ্ছে নেই। ফ্ল্যাট নিয়েও তোর আগ্রহ একদিন ফুরোবে, তবু সেখানে তুই এমন রাস্তা পাবি না যা এত চেনা লাগে, অথচ ধরা যায় না। তোর চোখের সামনে সব সময় আছে, অথচ কত আগেকার। কি জানি, ও কি ফিরছিস কেন? এক্ষুনি চলে যাবি? সন্ধ্যের ট্রেন ঠিক কটায়? 6:36 আছে, 7:47 আছে। এতদিন পরে এলি, এত তাড়াতাড়ি যাবি? কলকাতায় এতদিন পরে এলাম, অনেক কাজ পড়ে আছে। জয়েন করে তো ছুটি পাবো, তখন এসে 2 দিন থাকবো। একটা কথা বলি তোকে, আমার সঙ্গে থাকবি? এখান থেকে আমার সঙ্গে অফিসে যাবি। ট্রেন আরো বাড়বে সামনের অক্টোবরে। নবর পিঠে হাত রাখতে ইচ্ছে করছিল শশাঙ্কর। বাতাসে একটা খেজুর গাছের সব পাতা পশ্চিম দিকে একসঙ্গে উল্টে যাচ্ছিল। আলো কমে আসছিল, ওরা কেউ কারো চোখ দেখতে পাচ্ছিল না। এখন আর হয় না তা। কেন কেন হয় না? তুমি বোঝো না একদম। আমারও প্রায় 40 হতে যাচ্ছে। আমরা এখন আলাদা আলাদা মানুষ। আমি আর তুই আলাদা? বুঝছো না কেন? আমরা এখন 2 জন মানুষ। শশাঙ্ক তিলক কিছুতেই বলতে পারল না, একদিন সকালে আমি যখন হস্তলিপি প্র্যাকটিস করছিলাম, তুই বেমালুম 3 টুকরো কাঠকয়লা মুখে পুরে বসেছিলি। মা ছুটে এসে মুখে আঙুল চালিয়ে বের করেছিল। 2 জন মানুষ মানে কি? কিন্তু দেখলো এ সব কিছু বলা যায় না, কিছুতেই বলা যায় না। এক বাড়িতে গাদাগাদি করে থাকলে মাঝখানে থামিয়ে দিল শশাঙ্ক। গাদাগাদি কেন? অনেক ঘর তো এখানে। তুই সামনের 2টো ঘর নিয়ে থাকবি, প্রায় সবকিছু সেপারেট, অ্যাটাচ বার্থ। আর হয় না তা। এভাবে থাকলে পার্সোনালিটি বিকাশের পথ পায় না। পার্সোনালিটি সেটা কি জিনিস? ও তুমি বুঝবে না, তোমার মাথাতেই ঢুকবে না। আমি তো তোমাকে জানি, আমিও তো তোকে জানি। কিচ্ছু জানো না। তুই তো আমার ভাই। মা আমাদের এক থালায় ভাত মেখে খাইয়ে দিত। সে তো অনেক আগে, বলতে পারো গত জন্মে প্রায়। তখন আমাদের বাড়িতে ইলেকট্রিক ছিল না। মা ভূতের গল্প বলতো খুব। বাতাসে হ্যারিকেনের শিখাটা থেঁতলে যেত, আর কিংভূত সব অন্ধকার এ দেওয়াল থেকে লাফিয়ে ও দেওয়ালে পড়ত। তুই মায়ের কোল ঘেঁষে আরো ভেতরে চলে যেতিস। তখন নবর মনে পড়ল, ওদের খাবার ঘরের ঠিক পেছনে বাঁশ বাগান ছিল, তার নিচে দোবা। তাকাতে গিয়ে চোখ বুজে ফেলত। থোকা থোকা জোনাকি ছিটিয়ে দিয়ে রান্নাঘরের পেছনে সে সব সময় রাত শুরু হতো। বাড়ি এসে গেল বলে আর কথা হলো না। লোডশেডিং যাচ্ছে বলে ইলেকট্রিক নেই। হ্যারিকেনের আলোতে বসে বিমলা হাত আয়নার সামনে রেখে অনেক কষ্টে পাপ ফোলাচ্ছিল মুখে। পাফটা 4 ভাঁজ লুচির মতো ছোট করে নিতে হয়েছে। শেকড় থেকে মাটি ছাড়ানো একখানা বড় মানকচু ঘরের কোণে দাঁড় করানো। বড় সাইজের কচু সর্বদাই দাড়িওয়ালা গম্ভীর মানুষের চিবুকের কথা মনে করিয়ে দেয়। ওরা 7:47 ধরবে বলে বেরিয়ে পড়ল। রিক্সা বলা ছিল, কিন্তু আসেনি। নব রীতিমতো তিতি বিরক্ত হয়ে চেঁচাচ্ছিল একটু আগে। কই হলো? এতখানি পথ যেতে হবে। ট্রেনের আর মোটে 12 মিনিট আছে কিন্তু। সুপু হাঁটবে না বলে বায়না ধরেছে। মেয়েটাকে কোলে নিয়ে ধূপধাপ করে হাঁটতে লাগলো নব। অনেক কথা আজ বলতে পারেনি শশাঙ্ক তিলক। এখন জ্যোৎস্না বেরোচ্ছে। তার বানানো রাস্তার দুধারে তারই হাতে বসানো 6-7 বছরের সব ছোকরা গাছগুলি এক একটি আলাদা মহিরুহের পোজ দিয়ে দাঁড়ানো। ওদের সরল বিচ্ছিন্ন ছায়ার ভেতর দিয়ে নব
এগিয়ে যাচ্ছিল। মাথার পিছন দিকটা এই ফিকে জ্যোৎস্নায় চেনা যায় না। তারই পাশে আরেকটা ছোট মাথা, সুপুর, চুলে বোঝাই, সারাদিন খেলে নবর কাঁধে ঢলে পড়েছে। পেছনে পেছনে বিমলা স্লিপার পায়ে জোরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেও পারছে না। বোধহয় হোঁচট খেল। হাতে কাপড় জামা বোঝাই প্লাস্টিকের ব্যাগটা বেশ ভারী। তার পেছনে বাঘা, মলি, ললি, অমিত, শশাঙ্ক দুজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্বস্তিতে ভুগছিল। আগাম বলে রাখা সত্ত্বেও রিকশাটা যে কেন এলো না। ওদের এগিয়ে দিতে মোড়ের শিমুল গাছ অব্দি গিয়ে মলি ললি ফিরে এলো। ললির মুখ দেখে বোঝাই যাচ্ছিল এবার কাঁদবে। বাঘাকে ফেরানো গেল না। শশাঙ্ক তিলক পরিষ্কার দেখতে পাচ্ছিল দুজন চেনা লোককে পৌঁছে দিতে একটি ধূসর রঙের পশু লেজ ঝুলিয়ে দিয়ে বিচক্ষণ ভঙ্গিতে মাটি শুঁকতে শুঁকতে চলছে। তার চার পায়ে হাড়ের অ্যারেঞ্জমেন্ট চলবার সঙ্গে সঙ্গে ছিপছিপে পিঠের ওপর জানান দিয়ে যায়। ওর চোখে এখন আলো পড়লে নীল কাঁচের টুকরো বোধ হবে। পুরো ছবিটায় একেবারে অন্য জন্মে। ওদের দুধারে বনঝালের ঝোপ, তাতে কিছু কিছু জোনাকি। যাক গিয়ে, খানিক পরেই ফিরে আসবে। রাতে শোয়ার আগে অমিতা বলল, আজ কিন্তু অনেক রান্না বেশি হলো, বাঘা দেখলে খুশি হতো। ওর জন্য রেখেছ তো? বাইরের বারান্দায় বাঘার নিজের গামলায় ঢাকা দিয়ে রেখেছি। যত রাতেই ফিরুক এসে মুখ দিয়ে ঢাকনাটা সরিয়ে নিয়ে খাবে। ওর এই বাইরে বেরোনোর অভ্যাসটা কমাতে হবে। আজ সকালে জগদীশবাবু বাঘার জন্য দু কথা শোনালেন। উনি একজন বয়স্ক মানুষ, এই 3 বছরের বাচ্চাটার পেছনে লেগেছেন কেন বুঝি না। সেবারেও লক্ষ্মী পুজোর পরদিন কিছু কথা শোনালেন বাঘার জন্য। অনেক রাতে শশাঙ্ক তিলক দেখতে পেল তার বানানো রাস্তার দুধারে বসানো গাছগুলোতে ফুল এসেছে। ওদের ফল দেওয়ার সময় এলো। বকুল গাছে ফুল, ক্যাসিয়া গাছে হলুদ গুঁড়ো ফুল, নিম গাছে ফুল, নানা সুবাসে মেশানো রাস্তা তার গায়ের গাছগাছালির ভেতর দিয়ে হরেক পাখি বেরিয়ে আসছে, আবার তার ভেতরে মিশেও যাচ্ছে। লাল খোয়ার পথে ফুলগুলো ছড়ানো, তার ওপর দিয়ে বাঘা গন্ধ শুঁকতে শুঁকতে ফিরে আসছে। চোখের জায়গায় দুটো নীল কাঁচের টুকরো বসানো। নিশুতি রাতে মালগাড়ির স্টার্নিংয়ের আওয়াজে ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে। অমিতা অসারে ঘুমোচ্ছে। জানলার ঠিক নিচেই নাগারে মশমশ আওয়াজ হচ্ছিল। গা ছমছম করে উঠল শশাঙ্ক তিলকের। তবু সাহস করে এগিয়ে গেল। গোয়ালাদের বড় মোষটা একা একা জানলার নিচের লম্বা গড়নের ঘাসের জঙ্গলটা প্রায় সাফ করে ফেলেছে। আশেপাশে কেউ নেই। ভারী মাথাটা নামিয়ে দিয়ে খানিকক্ষণ খাচ্ছে, আবার মাথা তুলে নিয়ে জিরোচ্ছে। মাথার একটা ওজন তো আছেই। জ্যোৎস্নায় ওর পিঠ চিকচিক করে উঠল। বাঘা দেখলে ভীষণ চেঁচাতো। তাহলে ফেরেনি? দেখো অমিতা, আমরা দুজন আলাদা আলাদা মানুষ, কেমন একই বিছানায় শুয়ে আছি। পরদিন শশাঙ্ক তিলক অফিস যাওয়ার মুখে স্টেশন মাস্টারকে বাঘার খবর জিজ্ঞাসা করল। তিনি গতকাল বিকেলে ছিলেন না। ASM অন ডিউটি দত্ত ছিল, সেও বাঘাকে দেখেনি। অফিসে পৌঁছেই নবর ফোন পেল। বাঘা কাল রাতে ট্রেন ছাড়ার মুখে ওদের কামরায় লাফিয়ে উঠেছিল। উঠেই সোজা সুপুর পায়ের কাছে গিয়ে বসেছে। শিয়ালদায় নেমে আর বাঘাকে ধরতে পারেনি। ভিড়ের ভেতর একদম শোঁ করে জিআরপি থানার ভেতর ছুটে যেতে দেখেছে নব। তারপর আর কিছু জানে না। রাতে বাড়ি ফেরার পথে শশাঙ্ক তিলক জিআরপি থানায় গেল।
ওসি বললেন, হ্যাঁ, এরকম একটা কুকুর প্ল্যাটফর্মে ছুটোছুটি করছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় ডায়মন্ড হারবার লাস্ট ট্রেনে উঠে গেছে। আপনার কুকুর? শশাঙ্ক তিলক মাথা নামালো। হ্যাঁ স্যার, কচি বয়স, এত বড় জায়গায় তো আসেনি কোনোদিন, লোকজন দেখে ঘাবড়ে গেছে। পরদিন থেকে বিশেষ করে ললি স্কুলে যাওয়ার মুখে বাঘার জন্য ভাতের পাতে এত বেশি বেশি করে ভাত রেখে যেতে লাগলো যে শেষ পর্যন্ত শশাঙ্ককে অমিতা না বলে পারল না। শেষে মেয়েটার অসুখ বিসুখ না হয়ে যায়। আজ ভোরে দেখি যে কাতে শুয়েছে বালিশের সেখানটা ভিজে। তুমি বাঘাকে আরো খোঁজো।